ঠাকুমাকে নিয়ে। দিদির ছোটবেলা থেকেই ঠাকুমার প্রতি আমাদের যেমন ঠাকুমা দিদার প্রতি ভালোবাসা থাকে, তেমনই প্রচন্ড ভালোবাসা। মানে সমস্ত আবদার দিদি ঠাকুমার কাছে, প্রথম নুপুরটাও কিন্তু দিদির ঠাকুমার কাছ থেকেই পাওয়া। তো এইরকম একটা সম্পর্ক, খুব আবদার ভালোবাসার একটা সম্পর্ক। তো দিদির বিয়ে হয় 2008 সালে। দিদির বাবা মা থাকতো দত্তপুকুরে, আর দিদির ঠাকুমা দাদু থাকতো বারাসাতে। দাদুর একটা কাজের সূত্রে দাদু ওখানে জায়গা কিনে বাড়ি করে থাকে। তো যথারীতি সরেছি তো যথারীতি দত্তপুকুরে দিদির বাবা মা থাকতো। দিদির বিয়ে হয় রাজারহাটে 2008-এ। তো বিয়ে হওয়ার পর থেকে কিন্তু দিদির কাছে দিদির ঠাকুমা আসা যাওয়া করতো, দিদিও যাতায়াত করতো, যখনই সময় পেত চলে যেত। তো এইভাবেই একটা টাইমে 2022-এ দিদির ঠাকুমার শরীরটা খারাপ করে। তখন তো কোভিড পুরোপুরি যায়নি, অনেক এজেড পার্সনরাও কিন্তু সেই সময়তে এফেক্টেড হতো। তো সেই সময় যে ব্রিদিং প্রবলেম এরকম কিন্তু হতো। আর উনি না লাস্ট টাইম অবধি খুব স্বাবলম্বী ছিল। দাদু চলে যায় প্রায় 2022-এর, যদি উনি চলে যান, দাদু মোটামুটি তার 20 বছর আগে চলে যান। তো যথারীতি দিদির ঠাকুমার যেদিন শরীর খারাপ করে খুব, আর দিদির ওই বাড়ার সাথে ঠাকুমার বাড়ির আশেপাশে না তার পিসি, তার জেঠুরা সবাই থাকতো। তো যথারীতি তারাও দেখাশোনা করতো দিদির ঠাকুমাকে। তো সেই ঠাম্মিকে দেখাশোনার পরে হঠাৎ করে একদিন, সেদিনকে ফোন আসে দিদির বাবার কাছে। দিদির বাবা মা তখন দিদির কাছেই ছিল। তো ফোন আসে, শোনো দাদা, মায়ের শরীরটা খুব খারাপ করেছে, আমরা বারাসাত হাসপাতালে নিয়ে যাচ্ছি। তো বললো ঠিক আছে, তোমরা পৌঁছাও, আমি যাচ্ছি। তখন বলে ঠিক আছে, আমরা তাহলে পৌঁছাচ্ছি, তোমরা এসো। তো আমাদের তো একটু সময় লাগবে, আমরা আসছি। তো দিদির হাজবেন্ড দিদিকে নিয়ে বাইকে করে আসে, বাবা মা বাসে করে আসে। তো ওখানে বারাসাতে একটা কালী মায়ের মন্দির আছে, আমি শুনছিলাম কামাখ্যা মায়ের মন্দির, তো বা বড় মায়ের মন্দির যেটাই হোক। তো সেই মন্দিরের সামনে যেতে যেতেই কিন্তু রাস্তার মধ্যে ঠাকুমা এক্সপায়ার করেন। তখন সেই পিসমশাই ফোন করে বলেন যে দাদা, মা এইমাত্র এক্সপায়ার করলেন, আপনারা তাহলে বাড়িতে আসুন, হাসপাতালে যেতে হবে না। তো বললো আমরা তো এই বারাসাতে ঢুকছি, বাসে আছি, তোমরা তাহলে আমরা আসছি, একটু সময় লাগবে, তোমরা পৌঁছাও। তো তখন যথারীতি বুঝতেই পারছো কি পরিবেশ তৈরি হতে পারে। তো দিদি তার আগে কিন্তু কখনো শ্মশানে যায়নি। আর দিদির দুই ছেলে শ্বশুর শাশুড়ির কাছে দিদি কিন্তু রেখে আসে। দিদি তার আগে কখনো শ্মশান কেমন সেরকম ধারণা, জাস্ট ওই একটা মানে আবছা ছিল, যেটা আমরা অনেক সময় টিভিতে দেখি, সিরিয়ালে দেখি, সেরকম একটা ধারণা ছিল। আদারওয়াইজ কিন্তু কোনো ধারণা ছিল না। তো দিদির কোনো ভাই দাদা নেই, দুই বোন দিদিরা। তো দিদি আর দিদির যে দিদি রয়েছে বড়দি, সেই বড়দি আর দিদিকে তো সমস্ত কিছু করতে হবে দিদির বাবা মায়ের তরফে। তো কি করে, শ্মশানে তারা যায়। তো গিয়ে তো প্রচন্ড মন খারাপ, আর ঘি মাখানোর একটা ব্যাপার থাকে না, দাহ কার্যের আগে ঘি মাখাতে হয়। তো দিদির বাবা বলে তুই তাহলে ঘিটা মাখাবি? বলে হ্যাঁ আমি মাখাবো, দিদি মাখাবে। তো বড়দি আর দিদি মিলে সেই ঘি মাখিয়ে তার তো দাহ কাজ সম্পন্ন হয়। তো যখন দাহ কাজ সম্পূর্ণ হয়ে যায়, তখন দাদা মানে দিদির যে হাজবেন্ড, সে বলে যে তুমি কি বাড়ি ফিরবে? বললো না, দেখো বাবা মা তো একা, জেঠুর বাড়িতে আজকে গিয়ে থাকবো, তো সবাই ওখানে থাকবে, আজকে যা যা রিচুয়াল আমি একটু করিয়ে দিয়ে কালকে হবিষ্যি টবিষ্যি দিয়ে আমি ফিরবো বাড়িতে, মানে এর মধ্যে তো আসতে পারবো না, ছেলেদের পরীক্ষা, তো আমি আসবো। তো যথারীতি দাদা চলে যায় বাইক নিয়ে। তো দিদি রাত্রে ফিরে আসে, তখন যে ওই ফল কেটে দেওয়া, সবজি কেটে দেওয়া, মানে সরি ফল ঠল কেটে দেওয়া, তারপর এই যে খাবার দাবার গুলো দিতে হয় সেই সময়, খই ঠই, তো সেই সব দিদি রেডি করে দেয় রাত্রিবেলাতে। পরের দিনকে সকালে উঠে দিদি বলে যে মা তোমার কি কোনো কিছু প্রয়োজন হবে? কারণ হবিষ্যি এর মধ্যে আমি দিয়ে যাই, কারণ এর মধ্যে তো আর আসতে পারবো না, আর বড়দি তো এসে দিয়ে যাবে এর মধ্যে, আমার কিন্তু হবে না, কারণ আমার ছেলের পরীক্ষা। আজও লাইফটা আটকে যাচ্ছে। তো বললো ঠিক আছে, তুই তাহলে এগুলো কিনে দিয়ে যা। তখন দিদি বারাসাত থেকে এসে সমস্ত কিছু, বারাসাত বাজার থেকে সবকিছু কিনে টিনে এনে দিয়ে মাকে বাবাকে দিয়ে যায়। তো যথারীতি এরকম হওয়ার পরে দিদি বলল ঠিক আছে মা, তাহলে আমি আজকে চলে যাচ্ছি, আমি কিন্তু কাজের দিন আসবো। তো ঠিক আছে, ওই অবধি কোনো অসুবিধা ছিল না, যেমন যা হয়। দিদি এরপরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দিদি শুয়েছে, ওই ফ্রেশ হয়ে স্নান টান করে রাত্রি হয়ে গেছে, বাড়িতে একটু খাওয়া দাওয়া করে শুয়েছে। ঘরে দুই ছেলে আছে, হাজবেন্ড আছে, দিদিও শুয়েছে। তো দিদি ফিল করছে ঘরের মধ্যে না একটা দম বন্ধকর পরিবেশ, মনে হচ্ছে চারপাশ দিয়ে কেউ হাঁটছে, হাঁটাচলা করছে। দিদির একটা কেমন অস্বস্তি হচ্ছে। দিদি তখন বললো এখানে এতজন রয়েছে আর ঠাকুমার কথাও মনে পড়ছে, হয়তো ঘরটা বদ্ধ লাগছে দিদির কাছে। তো বলে আমি পাশের ঘরে গিয়ে শুচ্ছি, তোমরা এখানে শো।
দিদি সেখানেও গেছে। দিদি বলছে আমি ফিল করছি ওই ঘরটাতে আরো বেশি কেউ আমার চারপাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর ক্রূর দৃষ্টিতে, খুব রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখছে। তো দিদি তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে দিদি আবার ঘরে গিয়ে শুয়েছে। পরের দিন থেকে দিদি একদম বিছানা থেকে উঠতে পারছে না, মানে বিছানায় পড়ে যাওয়ার মতো। যে মানুষটা খুব স্ট্রং, যে মানুষটা প্রচন্ড স্ট্রং, দিদি শরীর খারাপ হলেও উঠে মেডিসিন নিয়ে ঘরে সমস্ত কিছু দায়িত্ব একা হাতে নেয়, মানে সে উঠতেই পারছে না। তো হাজবেন্ডকে বলছে যে দেখো আমার শরীর এত খারাপ, আমি উঠতে পারছি না, তুমি যা হোক কিছু একটা করো, খেয়ে দিয়ে ছেলেগুলোকে পরীক্ষা দিতে পাঠাও, কিছু একটা করো, আমার ভালো লাগছে না শরীর। তো বললো বাবা তোমার কি এমন হলো, তুমি এরকম পড়ে গেলে, হয়তো তোমার এইসব মাথায় ঘুরছে ঠাকুমাকে নিয়ে। তো বললো হতে পারে। তো দিদি না বিছানা থেকে উঠতেই পারছে না, সামান্য কিছু খাচ্ছে, খেতেও পারছে না, আর গা বমি দিচ্ছে, শরীর প্রচন্ড খারাপ। কি একটা আওয়াজ হলো, পাশ থেকে টিকটিকি ডাকলো, সেই আওয়াজটা হলো। তো সেজন্যই আমি থেমে গেলাম। তো যাই হোক, তো এরকম হওয়ার পরে দিদি তো কোনোভাবেই শরীর খারাপ লাগছে, খালি মনে হচ্ছে খাটের চারপাশ দিয়ে কেউ হাঁটছে, ঘরে কেউ আছে, দিদিকে কোথাও যেখানেই যাচ্ছে দিদিকে যেন কন্টিনিউ দেখে যাচ্ছে। তো এইভাবে 2-3 দিন কেটেছে। দিদি উঠতে পারছে না, তো পারছেই না, স্নান খাওয়া কোনো মতে করে ওরকম ভাবেই বিছানায় শুয়ে আছে। তো দিদির বাড়ির পাশেই হয় না যে রাস্তার সরকারি কলগুলো, একজন এসে সেই কলে জল নিতে আসতো। তো সে না খালি দিদিকে ডাক দিত যে কি গো কি করছো, যেমন হয় কলোনি এলাকাতে। তো দিদিকে ডাক দিচ্ছে, দিদি একটুও সাড়া দিচ্ছে না। তখন ওর মাকে বলছে যে মানে সরি ওর ছেলেকে বলছে কি রে তোর মা কোথায়। তো দিদির ছেলে বলেছে মায়ের তো প্রচন্ড শরীর খারাপ, মা উঠতে পারছে না। বললো তোর মায়ের শরীর খারাপ, তোর মা তো শুয়ে থাকে না, তোর মা শুয়ে আছে। জ্বর হলেও তো তোর মা ওষুধ খেয়ে উঠে একদম কাজ করে সমস্ত কিছু, আজকে শুয়ে আছে কেন? বললো যে না মায়ের প্রচন্ড শরীর খারাপ, মা উঠতেই পারছে না। তো যথারীতি দিদি তারপর তো দিদির কাছে গেছে, বললো তোর মাকে ডাক, বললো মা আসতে পারবে না, তুমি আসো। তো গেছে, গিয়ে বলছে হ্যাঁ রে তোর কি হয়েছে, তুই উঠতে পারছিস না? তখন সমস্ত কিছু ওনাকে খুলে বলেছে, জানো তো দিদি সেদিন ফেরার পর থেকে এই হয়েছে। তো যথারীতি দিদি তো ওরকম হওয়ার পরে দিদিকে বললো ঠিক আছে আজকে বিকালে একটা জায়গা আমার কাছে যাবি, রাজারহাটেই নাকি একজনের কাছে যাওয়া যায়, সে তাকে সবাই মা বলে সম্বোধন করে। সেই মা নাকি খুব অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, এসব কাটানোর ব্যবস্থা করে দেয় বা এরকম কাটিয়ে দেয়। তো সেরকম ভাবে যথারীতি দিদি বললো যে দেখো আমার হাজবেন্ডকে বলো না, কারণ হচ্ছে যদি ও জানতে পারে, ও তো এসব বিশ্বাস করে না, খুব প্রবলেম হবে। ও ভগবানই বিশ্বাস করে, কিন্তু এই ভূত প্রেত এগুলো তো বিশ্বাস করে না। বললো ঠিক আছে আমি বলবো না, কিন্তু চল তুই যাবি, যেতে পারবি তো? বললো হ্যাঁ আমি যেতে পারবো, কোনোভাবে আমি চলে যাব, কোনো অসুবিধা নেই, চলো। তো যথারীতি ধরো আমি একটুখানি কানেকশনটা দেখে নিই। দেখো তো আটকাচ্ছে কিনা, আমি আবার ঠিক করে নিলাম। তো এখানে কিন্তু আটকাচ্ছে না। তো যথারীতি দিদি বললো যে হ্যাঁ যেতে পারবো, চলো কোনোভাবে চলে যাব। তো যেই ওখানে গেছে, ওখানে প্রচুর ভিড়, 50-60 জন বসে আছে। দিদি সেখানে গিয়ে সামনে বসছে, পেছনে 50-60 জন বসে আছে। তো ওই মা যখন দিদির দিকে ঘুরে তাকালো, সাথে সাথে বললো পেছনে যারা আছো সরে যাও, যারা আছো সরে যাও। তো যথারীতি ওইভাবে বলার পর তো দিদি বুঝতে পারেনি, কিন্তু পেছনে যারা ছিল তারা বুঝতে পেরেছে, সবাই সরে গিয়ে জায়গাটা মাঝখানে ফাঁকা করে দিল। তো দিদিকে বললো তোর কি হয়েছে, তোর শরীর খারাপ না, তুই কোথাও থেকে একটা এসছিস, তো উঠতে পারছিস না? বললো হ্যাঁ আমি উঠতে পারছি না, শরীর প্রচন্ড খারাপ। বললো তোকে তো খুব ভালো জিনিস ধরেছে। তখন বললো কি? বললো পরে বলবো, তার আগে তুই একটা কাজ কর। দিদি বললো এরকম ঠাকুমার আমার কাজ রয়েছে এসব সংক্রান্ত। বললো এই ফুলটা তুই একটা সাদা কাপড়ে মুড়ে হাতে বাঁধবি, বালিশের নিচে নিয়ে শুবি, আর ঠাকুমার কাছ থেকে এসেই কিন্তু একটা মাদুলি নিবি, আর পরপর 3 দিন এসে আমার কাছে ঝাড়িয়ে যাবি। তো দিদি সেদিন তো ওরকম একটু ঝাড়ানোর পর মাদুলিটা নিয়ে চলে এলো, মাদুলি মানে ওই ফুল টুল নিয়ে চলে এলো। দিদি বলছে আমি গেছি রীতিমতো কুজো হয়ে, শরীর এত খারাপ, বাট আমি এসছি একদম সোজা সুস্থ মানুষ, হাঁটাচলা করে আমি এসছি। তো বলছে আমি ঝাড়ানোর পর না সেদিন থেকে আমার একটু ওই ফিল হওয়াটা একটু কমলো। পরপর আরো 2 দিন গেল, 3 দিন হলো ঝাড়িয়ে আসার পরে ওইটাকে হাতের মধ্যে সাদা কাপড়ে বাঁধলো, মাথার নিচে রাখলো, তো সমস্ত কিছু
করার পরে দিদি বললো ওই 3 দিনের মধ্যে আমার ওই ব্যাপারটা কমে গেল, কেউ আমাকে দেখছে, আমার খাটে চারপাশে ঘুরছে, আমার শরীরটা খারাপ হয়ে গেছিল, আমি কিন্তু 3 দিনে একদম সুস্থ। আমি ঠাকুমার কাজে গেলাম, ঠাকুমার কাছ থেকে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়িতে এসে ওই যে বৌদি ছিল পাড়ার, সে কিন্তু আমাকে মাদুলি এনে দিল। তো যথারীতি মাদুলি এনে দেওয়ার পরে দিদি সেটাকে পরে, দিদি সেই সময় অবধি কোনো আর অসুবিধা হলো না, সেই টাইমটা কেটে গেল। তো এরপরে এই 6 মাস আগে, মানে ওই মোটামুটি এপ্রিলের ঘটনা, ধরো মার্চ কি এপ্রিলে, দিদির পিরিয়ডস এর জন্য দিদি সেই মাদুলিটা খুলে রেখেছে। দিদির মাই বলেছে তুই ওটা খুলে একটু শোধন করে নে দুধ গঙ্গার জল দিয়ে, তারপর কাঠটাকেও চেঞ্জ করে পরে নিস, কারণ অনেক দিন তো হয়ে গেছে পরে আছিস, 22 থেকে পরে আছে, তো কার পরে থাকলে যেমন একটা পুরনো পুরনো হয়েছে, তো সেরকম ভাবে দিদি বললো ঠিক আছে চেঞ্জ করে নেবো। সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর দিদি ভুলেই গেছে ওটাকে রেখেছে, পরেনি যথারীতি। তো দিদির এক ননদের মেয়ে, সে মারা যায় হচ্ছে ওই মার্চ কি এপ্রিলে বছরে, খুব কম বয়স, বেশি বয়স না, তো পাশেই ছিল। দিদির হাজবেন্ড দাদা বলে হ্যাঁ গো তুমি কি ওদের বাড়িতে যাবে নাকি এখান থেকেই দেখবে? বলো না বাড়িতে যাবো না, এখান দিয়ে তো যাবে, আমাদের বাড়ির কাজ দিয়ে ওখানেই দেখে নেবো। তো যথারীতি দিদি তাকে বা রাস্তায় দেখতে গেছে, আর দিদি ভুলেও গেছে দিদি মাদুলি পরেনি। তো যথারীতি দেখতে গিয়ে দিদি তো ওই যে দেখে এসছে, আবার সেদিন রাত থেকে সেম জিনিস। দিদি মনে হচ্ছে দিদি ওরকম বিছানা থেকে উঠতে পারছে না, কেউ দিদিকে দেখছে, খাটের চারপাশে ঘরের মধ্যে কেউ রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, এই ফিল। আর দিদির তত শরীর খারাপ করছে। তো ওরকম হওয়ার পর আবার বৌদি এসছে যে হ্যাঁ রে তোর মাদুলি কোথায়? বলছে আমি তো মাদুলিটা ভুলেই গেছি পড়তে, এরকম খুলে রেখেছিলাম, আমার পড়া হয়নি। তখন বলো তুই এক্ষুনি মায়ের কাছে চল। তো ওখানে গেল, গিয়ে উনি কিচ্ছু না দেখে আগে জিজ্ঞাসা করলো মাদুলি কই, মাদুলি কেন খুলে রেখেছিস? তখন বললো এরকম এরকম বিষয়, আমি শরীর খারাপ ছিল, পিরিয়ডস হয়েছিল, তো সেই জন্য আমি খুলে রেখেছিলাম, তো আমি পরবো বলে আমি ভুলে গেছি। তো যথারীতি দিদিকে বললো ওইটা আর পরে লাভ নেই, ওটা দোষ হয়ে গেছে, তুই 3 দিন আসবি, আর এই মাদুলি আমি করে রাখবো, করতেও 2-3 দিন সময় লাগবে, ফুলটা মাথার কাছে সেম ভাবে রাখ, হাতে পরে থাক সাদা কাপড়ে মুড়িয়ে, 3 দিন পর আবার আসবি, এসে তুই কিন্তু মাদুলিটাকে নিয়ে যাবি ঝাড়িয়ে। তখন বললো আচ্ছা আমাকে কি হয়েছিল ওটা যে আমার ওরকম মনে হচ্ছে? বললো দেখ তোর রাশি অনুযায়ী তুই খুব ভারী রাশি, কিন্তু তোর ওপর দৃষ্টি কিন্তু সহজে পড়ে যায়, তো সেরকম ভাবেই তোর ঠাকুমা হচ্ছে তোর আপন, কিন্তু যে অন্যান্য শ্মশানে আরো তো অনেক নেগেটিভ থাকে মানুষ, যেমন কর্ম, সে অনেক কর্ম খারাপ করেছে, সে তার জীবন দশায় খুব ভুল কাজ করেছে, ভালো আত্মা নয়, নেগেটিভ মানুষ একটা, তো সেরকম প্রভাব তোর ওপর পড়েছে। আর তোর ঠাকুমা তো পজিটিভ, সেই ঠাকুমা তোকে রক্ষা করছিল, আর সে কিন্তু তোকে ক্ষতি করার চেষ্টা করছিল। এই ভালো মন্দের লড়াইয়ে তোর ঠাকুমা কদিন তোকে রক্ষা করতে পারতো? সে নিজের চেষ্টায় কন্টিনিউ তোকে রক্ষা করছে, কিন্তু যত পুরনো হবে তত কিন্তু নেগেটিভের এনার্জি বাড়বে, পজিটিভ মানুষ যে সে কিন্তু মুক্তি পেয়ে যাবে, কিন্তু নেগেটিভ তো রয়ে যাবে, সে তো মুক্তি সহজে পাবে না। কোনো নেগেটিভ মানুষ মুক্তি সহজে পায় না, যারা ভালো কর্ম করে তারা কিন্তু তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়। তো যথারীতি তো ঠাকুমা বেশি পুরনো হতে থাকলে সে কিন্তু তোকে প্রোটেক্ট করতে পারতো না, তো যথারীতি যে তোর সাথে খারাপ জিনিসটা চলে এসেছিল সে কিন্তু তোকে এফেক্ট করতো, সেরকম হলে তোকে মেরে ফেলতো। আর কোনোদিনও তুই শ্মশানে যাবি না, কারণ তোর ওপর দৃষ্টিটা খুব ইজিলি পড়ে যায় মানুষের খারাপ কিছু। তো ওই ঘটনার পর দিদি তো মাদুলি নিয়ে আসে, মাদুলি পরে, মাদুলি পরার পর দিদি বলছে আজ অব্দি আমি কোনোদিন শ্মশানে আর যাইনি, আমি শ্মশানের ধারে কাছে অব্দি আমি আর যাই না, কারণ ওই জিনিসটা না আমাকে প্রচন্ড এফেক্ট করে যায়। তো সেই একটা দিদির ঘটনা, এটা দিদি আমাকে শেয়ার করেছে।